গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার, আজ চতুর্দশ পর্ব। ক্লান্ত পায়ে পিরামিডের চূড়ায় ফিরে আসতে আসতে হঠাৎ একটা বুদ্ধি খেলল আমার মাথায়। সিঁড়ির ধাপগুলো ভাঙতে ভাঙতে যাই না কেন? কয়েক ঘন্টা পরিশ্রম করেই পিরামিডে ওঠার ফুট ৩০ ধাপ আমরা ধসিয়ে দিলাম। এইবার চাঁদের আলোয় আমাদের হাতের কাজ দেখে সন্তুষ্ট চিত্তে বললাম আমি, এইবার আমাদেরকে ধরতে হলে ডানা গজাতে হবে স্প্যানিয়ার্ডদের। ঠিক বলেছ টিউলে, বলল আমার পাশের মাঝবয়সী যোদ্ধা। কিন্তু বলো দেখি, নামতে চাইলে আমরাই বা ডানা গজাবো কি করে? নামব না আমরা, বলে গম্ভীর মুখে উঠতে থাকলাম ওপরে। চূড়ার কাছাকাছি গিয়ে থমকে দাঁড়ালাম। মন্ত্রপাঠ করছে কারা যেন। ওপরে উঠে দেখলাম দেবতা হুইটসেলের মন্দিরের দরজা খোলা। বহুদিন পর আবার জ্বালানো হয়েছে পবিত্র আগুন। তোমারই উদ্দেশ্যে এই বলি, রক্ষা করো ত্রাতা হুইটসেল। ও হুইটসেল, দেবতাদের দেবতা। দৌড়ে এগোলাম। মন্দিরের কোণা ঘুরেই দেখতে পেলাম আবার এসে হাজির হয়েছে কালো আলখেল্লা পরা দীর্ঘ জটাধারী পাবা, অর্থাৎ সেই খুনি পুরোহিতরা। কোমরে গোঁজা রয়েছে তীক্ষ্ণধার কাঁচের ছোরা। বলির পাথরে ফেলা হচ্ছে একজন লাস্কালানকে। তাকে নরবলির পাথরে শোয়াবার জন্যে টেনে নিয়ে চলেছে পুরোহিতের পোশাক পরা কয়েকজন যোদ্ধা। বলি দেওয়ার জন্যে ছোড়া হাতে তৈরি আমারই এক সহযোদ্ধা। নরবলি বন্ধ হয়ে যাওয়ার আগে পুরোহিতের কাজ করত সে। বলির পাথরটা ৩ পাশ থেকে ঘিরে রেখেছে মহিলারা, উচ্চারণ করছে গম্ভীর মন্ত্র। পরিষ্কার বুঝতে পারলাম স্বামী, পিতা, ভাই, সন্তান হারিয়ে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এদের জঙ্গলি হৃদয়ে আদি বিশ্বাসের আগুন জ্বলে উঠেছে আবার। মন্দির, দেবতা, বলির পাথর, ছোরা, এমনকি বলির জন্য যুদ্ধবন্দীও যখন রয়েছে হাতের কাছে, তাহলে আর দেরি কিসের? নিজেদের ভেতরের আদিম প্রতিহিংসা চরিতার্থ করতে চলেছে ওরা এখন। তাজ্জব হয়ে দেখলাম গোটা ব্যাপারটায় নেতৃত্ব দিচ্ছে মন্টেজুমার মেয়ে, আমার স্ত্রী অটমি নিজে। সাদা পোশাক পরে আছে ও, গলায় পরেছে আমার দেয়া সেই দামি পান্না পাথরের নেকলেস। বুকের ওপর ঝিকমিক করছে ওগুলো। মাথায় পড়েছে সুন্দর রয়্যাল গ্রিন পালকের মুকুট। গম্ভীর মন্ত্রপাঠের তালে তালে দোলাচ্ছে হাতে ধরা ছোট্ট সেই রাজদণ্ড। ওকে এত সুন্দর আর ভয়ঙ্কর লাগেনি আমার আর কোনোদিন। এই মুহূর্তে ও নিজের মধ্যে নেই। মুখের সেই মধুর হাসি, দৃষ্টির কোমলতা, কিছুই নেই ওর চেহারায়। ও যেন প্রতিহিংসার প্রতিমূর্তি। মুহূর্তে বুঝে ফেললাম, মুখে যাই বলুক, ওর প্রেম, ভালোবাসা, নরম মধুর ব্যবহার সবকিছুর আড়ালে বরাবরই 1000 বছরের পুরনো আদিম জঙ্গলি সত্তা লুকিয়েছিল। আজ স্বামী, সন্তান ও নিজের মহাবিপদের সময় প্রচণ্ড হুঙ্কার ছেড়ে বেরিয়ে এসেছে সেই সত্তা, ধরেছে সংহার মূর্তি। এক লাফে ওর পাশে গিয়ে দাঁড়ালাম আমি। কি হচ্ছে এসব অটমি? এসব কি হচ্ছে এখানে? কড়া গলায় জিজ্ঞেস করলাম আমি। ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে চাইল অটমি, যেন চেনেই না। সরে যাও সাদা মানুষ, বলল অটমি। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে বিদেশিদের নাক গলানোর নিয়ম নেই। থতমত খেয়ে দাঁড়িয়ে থাকলাম। কি করব বুঝতে পারছি না। দাও দাও জ্বলছে আগুন, দ্রুততর হচ্ছে মন্ত্রোচ্চারণ। মনে হলো এতদিন পর আবার নিজের হারানো সম্মান ও মর্যাদা ফিরে পেয়ে সন্তুষ্ট দেখাচ্ছে হুইটসেলের মুখটা। হঠাৎ যেন চমক ভাঙল আমার। সরাত করে তলোয়ারটা বের করে তেড়ে গেলাম পুরোহিতের দিকে। ভয়ে পাথর হয়ে জমে গেল লোকটা। কোন দিকে পালাবে দিশে পাচ্ছে না, কিন্তু সামান্যতম ইতস্তত না করে ঝাঁপিয়ে পড়ল আমার উপর মেয়েরা। তলোয়ার তুলতে পারলাম না, আমার হাত ধরে ঝুলে পড়ল কয়েকজন। বাকিরা হিংস্র ভঙ্গিতে শাসালো আমাকে। এখান থেকে সরে যাও টিউলে, নইলে তোমার ভাই বেরাদরদের সঙ্গে তোমাকেও শোয়ানো হবে ওই পাথরে। ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল ওরা ওখান থেকে। মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে ভাবছি কি করা যায়।
বলিদানের অপেক্ষায় বাঁধা বন্দীদের দীর্ঘ লাইনের দিকে চাইলাম। এখনও বেঁচে আছে ৩১ জন, এদের মধ্যে ৫ জন স্প্যানিয়ার্ড। লক্ষ্য করলাম সবার শেষে বাঁধা হয়েছে ওদেরকে। কারণটা জানা গেল একটু পরেই। ঠিক সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূর্যদেবের চোখের সামনে বলি দেওয়া হবে বলে ওদের আলাদা করে রাখা হয়েছে। ওদেরকে বাঁচানোর কোনো উপায়ই মাথায় এলো না। আমার ক্ষমতা শেষ। সহ্যের শেষ সীমায় পৌঁছে ক্ষেপে গেছে মহিলারা। এদেরকে বাগে আনা এখন কারো পক্ষেই সম্ভব নয়। পুরুষদের মধ্যে কেউ কেউ মহানন্দে সক্রিয়ভাবে যোগ দিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডে, তবে বেশিরভাগ যোদ্ধাই নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে রয়েছে দূরে। যদিও বলির পাথরের উপর থেকে চোখ সরাতে পারছে না কেউই, তাকিয়ে আছে ভীত মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে। আমার কাছ থেকে একটু দূরে দাঁড়ানো দেখলাম অটমির একজন গোত্রপ্রধানকে। বয়সে সামান্য বড় হবে আমার চেয়ে। পাশাপাশি যুদ্ধ করতে করতে বেশ গাঢ় বন্ধুত্ব হয়ে গেছে আমার সঙ্গে। ওর কাছে গিয়ে বললাম, মস্ত বড় অন্যায় হচ্ছে, এটা তোমাদের জাতির অপমান, এই হত্যাকাণ্ড বন্ধ করা দরকার, তুমি সাহায্য করো আমাকে। পারব না টিউলে, তুমিও এর থেকে দূরে থাকো, কাউকে পাশে পাবে না। মেয়েরা প্রতিশোধ নেবার সুযোগ সৃষ্টি করে নিয়েছে, কারো বাধা ওরা মানবে না। ওরা মরতে চলেছে, কিন্তু মরার আগে ওদের পূর্বপুরুষরা যা করে গেছে তাই করতে যাচ্ছে। এখনের চল উঠে গেছে বটে, কিন্তু প্রাচীন প্রথা এরা ভোলেনি। নিদেন পক্ষে ওই টিউলেগুলোকে বাঁচানো যায় না? কেন হে, ওই টিউলেদের বাঁচানোর এত গরজ কিসের তোমার? ওরা কি ছেড়ে দেবে আমাদের যখন হাতের মুঠোয় পাবে? না, তা দেবে না, কিন্তু আমরা অন্তত অপরাধবোধে না ভুগে পরিষ্কার মন নিয়ে মরতে পারতাম। তুমি আমাকে কি করতে বলছো টিউলে? তুমি যদি ৩-৪ জন লোক জোগাড় করতে পারো যাদের এই অমানবিক উন্মাদনায় ধরেনি, তাহলে আমরা সবাইকে তো পারবো না, অন্তত এই টিউলেদের বাঁধন আলগা করে দিতে পারি। তারপর সিঁড়ির ভাঙা অংশটা দিয়ে যদি রশি ঝুলিয়ে নামিয়ে দিতে পারি, ওরা এক ছুটতে চলে যাবে নিজেদের লোকের কাছে। বেশ, চেষ্টা করে দেখা যাক। ওই অভিশপ্ত টিউলেদের প্রতি কোনোরকম দুর্বলতার কারণে নয়, ওদের ওই পাথরে ফেলে শেষ করে দিলেই বরং খুশি হব আমি। কাজটা আমি করব শুধু তোমার খাতিরে, আমাদের বন্ধুত্বের খাতিরে। সহজ ভঙ্গিতে হেঁটে চলে গেল ও। একটু পরেই দেখলাম কয়েকজন ভিড় করে মজা দেখবার ছলে শেষ লাস্কালান বন্দি আর স্প্যানিয়ার্ডদের মাঝখানে এমনভাবে দাঁড়াল যেন উন্মত্ত মহিলারা পেছনে কি হচ্ছে দেখতে না পায়। স্প্যানিয়ার্ডদের পেছনে গিয়ে দাঁড়ালাম। হাত পা মেঝেতে বাঁধা তামার কড়ার সঙ্গে বাঁধা অবস্থায় বসে আছে ওরা। চেহারা রক্তশূন্য, দুই চোখে তীব্র আতঙ্ক। বয়স্ক একজনের কানের কাছে মুখ নিয়ে বললাম, এখান থেকে বাঁচতে চাও? আমার মুখে স্প্যানিশ ভাষা শুনে চমকে চাইল লোকটা। জোরে কথা বলে উঠতে যাচ্ছিল। আমার ঠোঁটে তর্জনী রাখা দেখে চট করে গলা নামাল। কে তুমি? বাঁচার কথা বলছো? এই পিশাচিনীদের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? ঠিকই বলেছ, সম্ভাবনা খুবই কম। আমি টিউলে, অটমি বাহিনীর অধিনায়ক। মনে প্রাণে আমি একজন খ্রিস্টান। বিশ্বস্ত কয়েকজন অনুচরের সাহায্যে তোমাদের এই ৫ জনকে উদ্ধারের চেষ্টা করে দেখতে পারি। যুদ্ধক্ষেত্রে সামনে পেলে গলা কাটতাম, কিন্তু এখন তোমার হাত পায়ের বাঁধন কেটে দিচ্ছি। তুমি কাটবে তোমার সঙ্গীদের বাঁধন। তারপর এখান থেকে নামার ব্যবস্থা হয়তো করতে পারব। তবে সবাইকে জানিয়ে দাও, হুড়োহুড়ি করলেই ধরা পড়ে যাবে, তখন তোমাদের সঙ্গে আমিও খুন হয়ে যাব। আমার ইঙ্গিত পেলে তবেই সিঁড়ির দিকে রওনা হবে তোমরা, ঠিক আছে? ধন্যবাদ টিউলে, তুমি যে চেষ্টা করতে চেয়েছ সেজন্যই তোমাকে ধন্যবাদ। যদি প্রাণে বাঁচি আমাদের সাধ্যমতো চেষ্টা করব প্রতিদান দেবার, কিন্তু এই চাঁদের আলোয় খোলা চত্বর দিয়ে সিঁড়ি পর্যন্ত পৌঁছবার আগেই তো তোমাদের ঘিরে নিয়ে যাওয়া হবে। বলেই ঘ্যাঁচ ঘ্যাঁচ করে বাঁধন কেটে ছুরিটা ওর হাতে ধরিয়ে দিলাম। একে একে বাঁধনমুক্ত হল ওরা সবাই। ঠিক সেই সময় ভাগ্যের সহায়তা পাওয়া গেল। এতক্ষণে নিচের স্প্যানিয়ার্ডরা টের পেয়েছে পিরামিডের মাথায় কি চলছে, মন্ত্রোচ্চারণী বা কিসের জন্য। মহা চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল ক্যাম্পে।
একদল ছুটল পিরামিডের সিঁড়ি বেয়ে বন্দীদের উদ্ধার করবে বলে। তারা অবশ্য জানে না গায়েব হয়ে গেছে ৩০টা ধাপ। নিচ থেকে দমাদম কামান ও আর্কুইবাসের গোলাবর্ষণ আরম্ভ হল প্রায় একই সঙ্গে, কিন্তু সেসব কারো কোনো ক্ষতি করতে পারল না। শোঁ শোঁ আওয়াজ তুলে মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। এইসব হৈহল্লায় কান না দিয়ে নরবলির কাজে ব্যস্ত থাকল পুরোহিত ও মহিলারা। আচম্বিতে এই গোলমাল শুরু হয়ে যাওয়ায় আমার কাজটা সহজ হয়ে গেল অনেকখানি। দলটাকে ঘিরে নিয়ে এগোলাম আমরা ১০-১২ জন সিঁড়ির দিকে। সিঁড়ির মাথায় পৌঁছে তলোয়ার বের করে হাঁক ছাড়লাম, টিউলেরা উঠে আসছে মন্দিরে, আমরা ঠেকাতে চললাম। নির্বিঘ্নে নেমে এলাম ভাঙা অংশটার কাছে। হাতে পায়ে ঝিঁঝি ধরে যাওয়ায় স্প্যানিয়ার্ডদেরকে প্রায় বয়ে আনতে হলো আমাদের। নিচের ভাঙা অংশে ততক্ষণে এসে পড়েছে ক্যাম্পের সৈন্যরা। আক্ষেপ করছে, থমকে দাঁড়িয়ে দেখছে সঙ্গীদের উদ্ধার করবার আর কোনো উপায় আছে কিনা। একজন একজন করে বগলের নিচে রশি বেঁধে নামাতে শুরু করলাম আমরা। কিভাবে কি ঘটছে বুঝতে না পারলেও মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বন্ধুদের পেয়ে হাতে স্বর্গ পেল নিচের ওরা। সবার শেষে যাচ্ছে বয়স্ক সেই সৈনিক। বিদায় বন্ধু, বলল সে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল হোক। আর তুমি নিজে আমাদের সঙ্গে চলে আসছো না কেন? আমার জীবন ও সম্মানের উপর কসম খেয়ে নিরাপত্তার ১০০% নিশ্চয়তা দিচ্ছি আমি তোমাকে। এই না বললে মনে প্রাণে তুমি একজন খ্রিস্টান, ওটাকে একজন খ্রিস্টানের জন্য উপযুক্ত জায়গা হলো? না, তা নয়, কিন্তু আমার স্ত্রী সন্তান রয়েছে ওখানে। আমাকে ফিরে যেতে হবে ওদের কাছে, প্রয়োজনে মরতে হবে ওদের সঙ্গে। তুমি যদি আমার প্রতি কৃতজ্ঞ বোধ করে থাকো, সম্ভব হলে ওদেরকে রক্ষা করার চেষ্টা করো। আমার নিজের জন্য আমি ভাবি না। কথা দিলাম, সাধ্যমতো চেষ্টা করব, বলে রশির মাথায় ঝুলতে ঝুলতে চলে গেল লোকটা। ফিরে এলাম আমরা। পূর্ণোদ্যমে কাজ চলছে ওখানে। হুইটজেলের সামনের থালা ভরে গেছে মানুষের হৃৎপিণ্ডে। এখন একটার উপর আরেকটা রেখে পাহাড় বানানো হচ্ছে। সবাই যে যার কাজে মগ্ন। ঘণ্টাখানেক পর খোঁজ পড়ল স্প্যানিয়ার্ডদের। আরে, টিউলেগুলো গেল কোথায়? চেঁচিয়ে উঠল এক পুরোহিত। খোঁজ পড়ে গেল চারদিকে, কিন্তু পিরামিডের ওপর কোথাও পাওয়া গেল না তাদের। রশি কাটার দাগ দেখে ধরে নেওয়া হলো কোনোভাবে নিজেদের মুক্ত করে সবার অলক্ষ্যে পিরামিডের কিনার থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে ওরা। ভাবলাম মহিলাদের পাগলামি শেষ হল বুঝি, কিন্তু না, নরবলি শেষ হতেই এবার শুরু হলো আসল পাগলামি। ধক ধক করে জ্বলছে ওদের চোখ। এক পা করে পিছিয়ে যাচ্ছে ওরা পিরামিডের কিনারে। নিচ থেকে স্প্যানিয়ার্ডদের গোলাগুলি আসছে, তাতে কোনো পরোয়া নেই। পুরোহিতরাও পিছিয়ে যাচ্ছে ওদের সঙ্গে। যোদ্ধারা ছোট ছোট দলে ভাগ হয়ে ম্লান মুখে চেয়ে রয়েছে পিরামিডের কিনারের দিকে। কেউ এগোচ্ছে না, কেউ বাধাও দিচ্ছে না। মহিলাদের দলে অটমিকে দেখলাম না। বলির পাথরের পাশে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ও। উন্মাদনা সম্পূর্ণ দূর হয়ে গেছে ওর চোখের দৃষ্টি থেকে। কৃতকর্মের দিকে দেখছে আর শিউরে শিউরে উঠছে। চোখের সামনে হাত তুলে দেখছে হাতে রক্ত লেগে আছে কিনা। এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। চমকে ঘুরল ও আমার দিকে। স্বামী? হ্যাঁ, আমি। কিন্তু স্বামী বলে ডেকো না তুমি আর আমাকে। কেন, কি করেছি আমি? বলেই জোরে কেঁদে উঠল অটমি। তারপর জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আমার বাহুতে। ওকে মন্দিরের স্টোর হাউসে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। ছেলেকে আদেশ দিলাম যেন মায়ের দেখাশোনা করে। তারপর ফিরে এলাম পিরামিড চত্বরে। এদিকে পেছাতে পেছাতে বিচিত্র এক সুরে গান গাইছে মহিলারা। পিরামিডের একেবারে শেষ কিনারায় গিয়ে দাঁড়াল ওরা কয়েক মুহূর্তের জন্যে। একসঙ্গে চেঁচিয়ে উঠল, হুইটজেল, হে ত্রাতা, গ্রহণ করো আমাদের। পর মুহূর্তে একসঙ্গে ঝাঁপ দিল সবাই পেছন দিকে। পরবর্তী ৩ দিন নিচ থেকে প্রচুর গোলাগুলি করল স্প্যানিয়ার্ডরা। সব উড়ে চলে গেল আমাদের মাথার উপর দিয়ে। এই কদিন একটা কথাও হয়নি আমার অটমির সঙ্গে। দুজনেই এড়িয়ে চলেছি দুজনকে। ঘণ্টার পর ঘণ্টা বিষণ্ণ বোবা দৃষ্টিতে মেঝের দিকে চেয়ে বসে থাকে ও মন্দিরের স্টোর হাউসে।
শেষ পর্যন্ত ওর অবস্থা দেখে মায়া লাগলো আমার, কিন্তু বার দুয়েক কথা বলার চেষ্টা করে বিফল হলাম। জবাব দিল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে চুপ করে থাকল। এদিকে কি করে যেন জেনে ফেলল স্প্যানিয়ার্ডরা কয়েক মাস টিকে থাকার মতো যথেষ্ট পরিমাণ খাবার ও পানি রয়েছে আমাদের পিরামিডের মাথায়। সিঁড়ি মাঝখান থেকে ভাঙা থাকায় ওপরে উঠে আমাদের পরাজিত বা গ্রেফতার বা হত্যা করাও সম্ভব নয়। কাজেই চতুর্থ দিন আলোচনার প্রস্তাব এলো ওদের তরফ থেকে। নিচ থেকে উঠে এলো কয়েকজন, ওপর থেকে আমরাও নামলাম কয়েকজন। প্রথমে প্রস্তাব দেওয়া হলো আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে স্বেচ্ছায়। কারো সঙ্গে পরামর্শ না করি আমি জানিয়ে দিলাম তার চেয়ে যুদ্ধ করে মরব আমরা। দ্বিতীয় প্রস্তাব, নরবলিতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ওদের হাতে তুলে দিলে বাকি সবাইকে ছেড়ে দেওয়া হবে। এর জবাব ওদের জানালাম নরবলির মূল হোতা ছিল মহিলারা। পুরোহিত হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছিল সামান্য কয়েকজন পুরুষ। এদের সবাই আত্মহত্যা করেছে। বর্তমানে ওরা মানুষের ধরাছোঁয়ার বাইরে। জানতে চাওয়া হলো অটমিও মারা গেছে কিনা। আমি যখন জানালাম সে বেঁচে আছে, তখন তৃতীয় প্রস্তাব এলো অটমিকে ওদের হাতে তুলে দিলে বাকি সবাই যেখানে খুশি চলে যেতে পারবে। উত্তরে বললাম অটমি আমার স্ত্রী, তাকে বা তার ছেলেকে গ্রেপ্তারের ইচ্ছা থাকলে আলোচনা এখানেই বন্ধ করব আমরা। আমাকে স্ত্রী সন্তান নিয়ে যেখানে খুশি চলে যেতে দেওয়ার অঙ্গীকার না করলে বাক্যব্যয় অর্থহীন। প্রথমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল ওরা। একটা বল্লমের সঙ্গে বাঁধা ক্যাপ্টেন বার্নাল ডায়েজের স্বাক্ষর করার চুক্তিপত্র ছুঁড়ে দিল ওরা নিচ থেকে। তাতে লেখা রয়েছে স্প্যানিশ বন্দীদের বলিদান থেকে রক্ষা করার জন্যে আমাকে ও আমার স্ত্রী সন্তানকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হল। পিরামিডের ওপরের বাদবাকি আর সবাইও সাধারণ ক্ষমার আওতায় বিনা বাধায় যেখানে খুশি চলে যেতে পারবে। তবে আমাদের সহায় সম্পত্তি, সোনাদানা, বাড়িঘর, জমিজমা সবকিছু মাননীয় ভাইসরয়ের বরাবরে বাজেয়াপ্ত ঘোষণা করা হল। ওপরে উঠে এসে কিছু রেখে ঢেকে আলোচনার ফলাফল জানালাম সবাইকে। এতটা আদায় করা যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। প্রাণও বাঁচবে, দাসত্বও করতে হবে না, যেখানে খুশি চলে যাওয়ার স্বাধীনতা থাকবে। আর কি চাই? কিন্তু তারপরেও হাসি ফুটল না ওদের কারো মুখে। ভাই বোন, স্ত্রী, পুত্র, মা বাবা, জমিজমা, দেশ সব হারিয়ে শুধু প্রাণটা নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার স্বাধীনতার মূল্য ওদের কাছে সামান্যই। হাসি নেই অটমির মুখেও। নিজের চারপাশে দুর্ভেদ্য একটা দেওয়াল তুলে নিয়েছে ও। আমার প্রবেশাধিকার নেই সেখানে। ভেবেছিলাম কিছুক্ষণের জন্যে হলেও অসভ্য জঙ্গলি হয়ে গিয়েছিল ও। নরবলিতে অংশগ্রহণ করেছে সেই লজ্জায় এখন মরমে মরে যাচ্ছে বুঝি। কিন্তু আসলে তা নয়। চুপচাপ চুক্তির শর্তগুলি শুনল ও। তারপর বলল, এখানেই মরব বলে আশা করেছিলাম, সেটা হলো না। ঠিক আছে, যেভাবে হচ্ছে হোক, কোনো এক জায়গায় মরলেই হলো। কিন্তু আমার ছেলে খুশি হল। বলল, জীবন বাঁচল ঠিকই, কিন্তু বাবা, আমাদের জায়গা জমি বাড়িঘর সবই তো কেড়ে নিল ওরা। আমরা যাব কোথায়? জানি না। চলো না বাবা, এই দেশ থেকে চলে যাই আমরা। এদেশ দুঃখ, দুর্দশা আর নিষ্ঠুর লোভী স্প্যানিয়ার্ডে ভরা। আমরা একটা জাহাজে করে আমাদের নিজেদের দেশ ইংল্যান্ডে চলে যেতে পারি না? আমার মনের কথাটাই বলেছে ছেলে। আনন্দে মনটা নেচে উঠল আমার। অটমি কি বলে জানার জন্য ওর দিকে চাইলাম। চিন্তাটা মন্দ নয় টিউলে। আমার না বলা প্রশ্নের উত্তর দিল ও। তোমার আর তোমার ছেলের জন্য এর চেয়ে ভালো আর কিছুই হয় না। আমার কথা অবশ্য আলাদা। আমাদের এখানে একটা প্রবাদ আছে, যে মাটি তোমাকে লালন করেছে সেটা তোমার হাড়ের ওপর চাপ দেবে কম। কথাটা বলেই স্টোর হাউস ছাড়ার জন্য গোছগাছে মন দিল অটমি। আমিও আর কথা বাড়ালাম না। সূর্যাস্তের কিছুক্ষণ আগে একদল ক্লান্ত বিধ্বস্ত পুরুষ আর কয়েকজন নারী ও শিশু কিশোর মন্দির থেকে নেমে এসে দাঁড়ালাম পিরামিড প্রাঙ্গণের ভাঙা গেটের সামনে। ওখানেই আমাদের বেছে আলাদা করা হল।
সাধারণ যোদ্ধা ও তাদের সন্তানদের জড়ো করে একজনের তত্ত্বাবধানে ধ্বংস হয়ে যাওয়া শহর থেকে বের করে পাহাড়ে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হল। নেতৃস্থানীয়দের স্প্যানিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হল ছেড়ে দেবার আগে জিজ্ঞাসাবাদ করার জন্য। স্ত্রী পুত্রসহ আমাকে নিয়ে যাওয়া হল প্রাসাদে। ওখানেই দেখা করবে ক্যাপ্টেন ডায়াজ আমাদের সঙ্গে। দূরত্ব অল্পই। দুপাশে দাঁড়ানো স্প্যানিশ সৈন্যদের মাঝখান দিয়ে যাচ্ছি প্রাসাদের দিকে। হঠাৎ চোখ তুলে দেখলাম লোকজন থেকে একটু দূরে দুই হাতে বুক বেঁধে দাঁড়িয়ে রয়েছে হুয়ান ডি গার্সিয়া। গত কয়েকদিন ওর কথা একবারও মনে আসেনি আমার, কিন্তু ওর অশুভ মুখটা দেখা মাত্র মনে পড়ল এই লোক যতদিন বেঁচে আছে শান্তি নেই আমার। বাঁকা দৃষ্টিতে দেখল আমাদের ডি গার্সিয়া। আমি কাছাকাছি যেতেই পাশাপাশি হাঁটতে শুরু করে নিচু গলায় বলল, বিদায় উইংফিল্ড, এবারও প্রাণে বেঁচে গেলে। শুধু তাই নয়, তোমার মেয়ে লোক আর ওই অবৈধ সন্তানের জন্য ক্ষমাও আদায় করে নিয়েছ। ক্যাপ্টেন হিসেবে আমাদের মাথায় যে বুড়ো ভামটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, সে যদি আমার কথা শুনত তাহলে এতক্ষণে 3টে পোড়া কাঠ হয়ে যেতে তোমরা 3 জন। 2 দিন অপেক্ষা করো। আজই আমি রওনা হচ্ছি মেক্সিকোর পথে। ওখানে ভাইসরয়ের সঙ্গে কথা বলে দেখি এর হুকুম রদ করে তোমাদের উপযুক্ত ব্যবস্থা করা যায় কিনা। কোনো জবাব দিলাম না আমি। ক্যাপ্টেনের কাছে আমাদের পৌঁছে দিতে নিয়ে যাচ্ছে সেই বয়স্ক স্প্যানিয়ার্ড যাকে মুক্তি দিয়েছিলাম আমি টিওকালির মন্দির থেকে। তাকে জিজ্ঞেস করলাম, এসব কথা দিয়ে সে কি বোঝাতে চাইল? বোঝাতে চাইল তোমাকে সে শায়েস্তা করেই ছাড়বে। ক্যাপ্টেনের সঙ্গে তুমুল একচোট ঝগড়া হয়ে গেছে কমরেড সার্সেডার। সার্সেডার চেয়েছিল তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে মন্দির থেকে নামিয়ে এনে খুন করা হোক, কিন্তু ক্যাপ্টেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিশ্বাস ভঙ্গ করা যাবে না। আমরা যারা তোমার কল্যাণে এখনও শ্বাস নিচ্ছি তারাও ক্যাপ্টেনকে পূর্ণ সমর্থন দেয়ায় আজ দুপুরে তুঙ্গে উঠেছিল বিতর্ক। অবশেষে এই আর্মির 3য় কমান্ডার হিসেবে ক্যাপ্টেন ডায়াসকে সে শাসিয়েছে। এই চুক্তি সে মানে না। মেক্সিকো গিয়ে ভাইসরয়কে নালিশ করবে ক্যাপ্টেনের বিরুদ্ধে। ওকে জাহান্নামে গিয়ে শয়তানের কাছে রিপোর্ট করতে বলে দিয়েছে ক্যাপ্টেন। কেন জানি নকেট্রিস্টের পর থেকে দুজনের মধ্যে বনিবনা নেই। কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাবে সার্সেডা মেক্সিকোর পথে। বাবা, আমার ছেলে সামনে ছিল, ঘাড় ফিরিয়ে চাইল আমার দিকে। কে ওই স্প্যানিয়ার্ড লোকটা? কেমন করে তাকাচ্ছিল আমাদের দিকে? এরই নাম হুয়ান ডি গার্সিয়া বাব। এর কথাই তোমাকে বলেছি। এই লোকই আমার বাবাকে ধরিয়ে দিয়েছিল হোলি অফিসের হাতে। খুন করেছিল আমার মাকে। ভয়ঙ্কর নির্যাতন করেছিল আমাকে বন্দি অবস্থায়। এর থেকে সাবধান থাকতে হবে তোমাকেও, খুব সাবধান। এ আমাদের গোটা পরিবারের শত্রু। সিটি অফ পাইন্সে বলতে গেলে একমাত্র আমাদের এই প্রাসাদটাই অক্ষত রয়েছে। দালানের শেষ প্রান্তে আমাদের বসতে দেওয়া হলো। একটু পরেই তলব এলো। অটোমি আর আমাকে ডেকে পাঠিয়েছেন স্প্যানিশ ক্যাপ্টেন বার্নাল ডায়াস। রওনা হতে গিয়েও থমকে দাঁড়ালো অটোমি। ছেলেকে একা রেখে যেতে মন সরছে না ওর। তখন মাত্র খাবার দেয়া হয়েছে। খাওয়া থেকে তুলে সঙ্গে নিয়ে যেতেও ইচ্ছা করছে না। মনে আছে আমি বিদায় নেওয়ার আগেই ওর গালে চুমো দিলাম। কেন কাজটা করলাম জানি না। সম্ভবত আমরা ফিরে আসতে আসতে ও ঘুমিয়ে পড়বে মনে করেই। প্রাসাদের আরেক প্রান্তে ক্যাপ্টেন ডায়াজের কোয়ার্টার। এই প্রান্ত থেকে 150 গজ দূরে। সামনে গিয়ে দাঁড়ালাম আমরা। ভারী কাঠামোর মানুষ, কর্কশ চেহারা, চোখ দুটো উজ্জ্বল, কিন্তু কদাকার মুখটায় রয়েছে সততার ছাপ। অনেকটা সারা বছর মাঠে কাজ করা বয়স্ক কৃষকের মতো। সাধারণ এক সেপাইয়ের সঙ্গে কি নিয়ে যেন হাসাহাসি করছিল। আমরা পৌঁছতেই এগিয়ে এলো সামনে। ইন্ডিয়ান প্রথা অনুসারে মাটিতে হাত রেখে সম্মান জানালাম আমি। এখন তো আমি ইন্ডিয়ান বন্দী। তোমার তলোয়ার? তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে আপাদমস্তক দেখে নিয়ে 2টো শব্দ বলল ক্যাপ্টেন। বাকলস খুলে তলোয়ারটা ওর হাতে দিয়ে স্প্যানিশে বললাম, নাও ক্যাপ্টেন, নিজের জিনিসই আবার জয় করে নিলে তুমি। এই তলোয়ারটাই বহু বছর আগে নকেট্রিস্টের যুদ্ধে চেয়ে নিয়েছিলাম আমি বার্নাল ডায়াজ নামের এক স্প্যানিশ যোদ্ধার কাছ থেকে। তলোয়ারটা দেখেই চিনতে পারলেন ক্যাপ্টেন। হাঁ ঈশ্বর, সেই লোকই তো দেখছি।
মাঝে মাঝে আমার সন্দেহ হয়েছে, কিন্তু কল্পনাও করতে পারিনি এত বছর পর আবার আমাদের এইভাবে দেখা হবে। তুমি একবার আমার প্রাণ বাঁচিয়েছিলে বন্ধু। তোমার সেই ঋণ শোধ করবার সুযোগ পাচ্ছি বলে ঈশ্বরকে ধন্যবাদ। নাম কি তোমার? ও না, আমি জানি ইন্ডিয়ানরা তোমাকে কোন নামে ডাকে। আমার নাম উইংফিল্ড। তলোয়ারটা আমার দিকে বাড়িয়ে ধরল ক্যাপ্টেন। এটা তুমিই রাখো বন্ধু উইংফিল্ড। আমি আরেকটা জোগাড় করে নিয়েছি বহু বছর আগেই। তাছাড়া এটা তুমি সত্যিকার বীরের মতো ব্যবহার করেছ। তাহলে এই সেই অটমি, মন্টেজুমার মেয়ে, তোমার স্ত্রী, এখনো সুন্দর, রাজসিক। তবে 3 রাত আগে তুমি যা করতে যাচ্ছিলে সেটাকে কোনোভাবেই ভালো কিছু বলা যাবে না। যাক, ওসব কথা আর তুলতে চাই না। তোমার স্বামীর কারণে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু আমার নয়, আরও 5 জন খ্রিস্টানের জীবন বাঁচিয়েছে তোমার স্বামী। চুপচাপ দাঁড়িয়ে থাকল অটমি। একটা কথার জবাব দিল না। কথা প্রায় বলছেই না ও সেই ভয়াল রাতের পর থেকে। এবার শোনা যাক বন্ধু উইংফিল্ড, কি ভাবছ? যেখানে খুশি যেতে পারো তুমি। এখন কোথায় যাবে? ঠিক জানি না এখনো। বহু বছর আগে আমাকে হত্যা করা থেকে বিরত থেকে এবং এই রাজকুমারীকে আমার হাতে তুলে দিয়ে অ্যাজটেকের সম্রাট আমার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন, তার প্রতি বিশ্বস্ত থাকব। প্রয়োজনে তার হয়ে অ্যানাহুয়াকের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করব। আজ তিনিও নেই, অ্যানাহুয়াকও নেই। তবে কিছু করার আগে আমাকে ভাবতে হবে। তোমার শপথের মেয়াদ শেষ হয়ে গেছে বন্ধু। ইচ্ছে করলে তুমি এখন স্পেনের রাজকার্যে বা সৈন্যদলে যোগ দিতে পারো। কিন্তু এসব কথা থাক, এসো আগে খাওয়া দাওয়া সেরে নি। ব্যাঙ্কুয়েটিং হলে যেতেই হলো। বার্নাল ডায়াজ এবং আরও কয়েকজন অফিসারের সঙ্গে সাপার খেতে বসলাম। অটমি চলে যেতে চাইল, কিন্তু ক্যাপ্টেন জোরাজুরি করায় কিছুক্ষণ বসল খাবার টেবিলে। খেল না কিছুই। তারপর সবার অলক্ষ্যে উঠে বেরিয়ে গেল বাইরে। খেতে খেতে উপস্থিত সবাইকে শোনাল ক্যাপ্টেন টেনকটিটলানের লেকের ধারে রাস্তার উপর আমাদের প্রথম সাক্ষাতের কথা। তাকে যে সার্সেডা মনে করে খুন করতে যাচ্ছিলাম বলল সে কথাও। তারপর জানতে চাইল সার্সেডার সঙ্গে আমার ঝগড়াটা কি নিয়ে। সংক্ষেপে ডিগার্সিয়া সম্পর্কে বললাম সব। এই লোকটার জন্য সারা জীবন ধরে কি ভোগান্তি ভুগেছি, দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াতে বাধ্য হয়েছি, কতবার মরতে মরতে বেঁচেছি, শুনে অবাক হয়ে গেল ক্যাপ্টেন। জিসাস, বলল সে সব শুনে। ওকে খারাপ লোক বলে মনে হয়েছে আমার বরাবরই, কিন্তু তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে তো শুধু খারাপ না, তো ভয়ঙ্কর লোক। এত নিচে নামতে পারে মানুষ, বিশ্বাস করা কঠিন। এসব কথা যদি 1 ঘন্টা আগে জানতাম তাহলে এর জবাব না দিয়ে এই ক্যাম্প থেকে বেরোতে পারত না ও। হয় নিজেকে নির্দোষ প্রমাণ করত, নয়তো দ্বন্দ্বযুদ্ধে নামত তোমার বিরুদ্ধে। কিন্তু আমার ধারণা দেরি হয়ে গেছে অনেক। চাঁদ উঠলেই আমার নামে নালিশ করার জন্য ওর মেক্সিকোর পথে রওনা হয়ে যাওয়ার কথা। আমি যা বললাম তার প্রতিটি অক্ষর সত্য বললাম। আমি তা প্রমাণও করতে পারব। তবে সবচেয়ে খুশি হব আমি যদি তলোয়ারের মুখে দ্বন্দ্বযুদ্ধে ওকে পাই। কথাটা শেষ করেই কেমন একটা শিরশিরে অনুভূতি হলো আমার গায়ে। মনে হলো ভয়ঙ্কর অশুভ কিছু ঘটে গেল কোথাও। হিমশীতল হয়ে গেল আমার বুকের ভেতরটা। পাথরের মূর্তির মতো বসে আছি, নড়তে পারছি না, কথা বলতে পারছি না। চলো তো দেখি ব্যাটা চলে গেছে কিনা বলে একজন গার্ড নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছিল ক্যাপ্টেন ডায়াজ। এমনি সময় আমার চোখ পড়ল চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ানো এক মহিলার উপর। দৌড়ে এসে হাঁপাচ্ছে, মাথাটা পেছন দিকে হেলানো, লম্বা খোলা চুল বিছিয়ে রয়েছে পিঠের উপর। চেহারাটা এতখানি বিকৃত হয়ে রয়েছে বেদনায় যে প্রথম দর্শনে চিনতেই পারিনি আমি অটমিকে। যখন চিনলাম মুহূর্তে বুঝে ফেললাম কেবল একটা বিশেষ দুঃখেই এতটা কাতর হতে পারে অটমি। কি হয়েছে আমাদের ছেলের জিজ্ঞেস করলাম। খুন হয়েছে, খুন হয়েছে, ফিসফিস করে বলল অটমি, আমার হাড়ের ভেতর মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিয়ে। আমি কোনো কথা বললাম না। আমার অন্তরই বলে দিয়েছে আমাকে কি হয়েছে। ডায়াস জিজ্ঞেস করল, খুন হয়েছে? কি করে?
কে খুন করল ফুটফুটে বাচ্চাটাকে? ডি গার্সিয়া। ওকে বেরিয়ে যেতে দেখলাম ঘর থেকে, বলল অটমি। শূন্যে উঠে গেল ওর 2 হাত, তারপর দড়াম করে শটান পড়ে গেল মেঝেতে। মনে হলো বুকটা ভেঙে গেল আমার। জীবনে এতটা কষ্ট পাইনি আর কিছুতেই, এত বড় আঘাত পাইনি আমি আর। আজও আমার চোখে জল এসে যায় ওই মুহূর্তটার কথা ভাবলে। পাগলের মতো হেসে উঠলাম। বলো বার্নাল ডায়াস, তোমার ওই কমরেডের ব্যাপারে মিথ্যে বলেছিলাম আমি? এক লাফে অটমিকে ডিঙিয়ে ছুটলাম আমি রাস্তার দিকে। আমার পাশাপাশি ছুটছে ক্যাপ্টেন বার্নাল ডায়াস ও আরও কয়েকজন অফিসার। ক্যাম্পের দিকে 100 কদমও যায়নি, এমন সময় চাঁদের আলোয় দেখলাম কয়েকজন ঘোড়সওয়ার আসছে আমাদের দিকে। সবার আগে ডি গার্সিয়া, পেছনে তার চাকর বাকর। গিরিপথের দিকে চলেছে মেক্সিকো যাওয়ার রাস্তায় উঠবে বলে। না, এখনো দেরি হয়ে যায়নি। হল্ট! চেঁচিয়ে উঠল বার্নাল ডায়াস। কে আমাকে থামতে বলে? ভেসে এলো ডি গার্সিয়ার কণ্ঠস্বর। আমি বলছি, তোমার ক্যাপ্টেন। থামো, খুনি পিশাচ কোথাকার, নইলে মারা পড়বে এখনই। চমকে উঠতে দেখলাম ওকে। এটা কি ধরনের ব্যবহার সিনিয়র? আপনার কাছে আমি... এই পর্যন্ত বলে আমার উপর চোখ পড়তেই থমকে গেল ডি গার্সিয়া। আমার হাত ধরে রেখেছিল ডায়াস। এক ঝটকায় সেটা ছাড়িয়ে নিয়ে সামনে এগোলাম আমি। আমাকে কিছুই বলতে হলো না, আমার চেহারা দেখেই বুঝে নিল ডি গার্সিয়া ঘটনাটা জানতে আমার বাকি নেই। আমার পেছন দিকে চাইল ও একবার, কিন্তু সরু রাস্তা লোকজনে ঠাসা। আমি কাছে চলে আসছি দেখে আর দাঁড়াল না ডি গার্সিয়া। একবার তলোয়ারের বাঁটে হাত দিল, পর মুহূর্তে হাতটা সরিয়ে নিয়ে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিয়ে ছুট দিল জাকার পথে। পালাচ্ছে ডি গার্সিয়া। শিকারী হাউন্ডের মতো ছুটছি আমি ওর পেছনে। প্রথমে আমার থেকে বেশ কিছুটা এগিয়ে গেল ও, কিন্তু ক্রমে রাস্তাটা যত খারাপ হতে লাগল ততই ধীর হতে থাকল ওর গতি। শহর থেকে বেরিয়ে গিয়েছি আমরা, এখন যাচ্ছি সরু একটা পথ ধরে। অটমির ইন্ডিয়ানরা গরমকালে জাকার চূড়া থেকে বরফ নামিয়ে আনার কাজে ব্যবহার করত এই পথ। এই পথ ধরে ওকে এগোতে দেখে নিশ্চিন্ত হলাম। আর কোনো দিকেই পালাতে পারবে না ও। 2 পাশেই হয় খাড়া পাহাড়, নয়তো গভীর নালা ও খাদ। এগিয়ে চলল ডি গার্সিয়া। ডাইনে বামে চাইছে, সামনে তুষার ঢাকা জাকার চূড়া দেখছে, কিন্তু ভুলেও একবারও পেছন ফিরে তাকাচ্ছে না। কারণ জানে চাইলে কি দেখতে পাবে। ধেয়ে আসছে সাক্ষাৎ মৃত্যু। ক্রমেই উপর দিকে উঠে যাচ্ছেও, কোনো দিকে পালাবার পথ পাচ্ছে না। আমিও লেগে আছি পেছনে, তাড়াহুড়ো করছি না। জানি ধরা ওকে পড়তেই হবে। উঠতে উঠতে তুষারের কিনারায় পৌঁছে গেল ডি গার্সিয়া। পথ এখানেই শেষ। এরপর তুষার আর বরফের রাজত্ব। এতক্ষণে প্রথমবারের মতো পেছন ফিরে চাইল ও। আমি আছি ওর 100 কদম পেছনে। চারপাশে নিশ্ছিদ্র নীরবতা। খানিক ইতস্তত করল, তারপর স্পারের খোঁচা দিল ঘোড়ার পেটে। ওর ঘোড়ার জোরালো শ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি আমি। বরফের উপর দিয়ে রিজ ধরে আবার উঠতে শুরু করল ঘোড়া। বেশ অনেকক্ষণ হল ডুবে গেছে চাঁদ, এখন ফর্সা হয়ে আসছে পূবের আকাশ। আরও 2 ঘন্টা অনুসরণ করলাম ওকে। ওর মনের অবস্থা বুঝতে পারছি। বিবেক বলে কিছু নেই বটে, কিন্তু মরণের ভয় ঠিকই আছে। এই মুহূর্তে মৃত্যুভীতি কাবু করে ফেলেছে ওকে পুরোপুরি। ভাবছে আমার কাছ থেকে দূরে সরতে পারলেই বুঝি বেঁচে যাবে। কিন্তু খাড়াই বেয়ে ঘোড়ার পক্ষে আর ওঠা সম্ভব নয়। এত উঁচুতে শ্বাসও নিতে পারছে না বেচারা ঠিক মতো। নির্মমভাবে স্পার দিয়ে খোঁচাল ওটাকে ডি গার্সিয়া, কিন্তু চেষ্টা করেও আর 1 কদম সামনে নিতে পারল না। হঠাৎ পড়ে গেল ঘোড়াটা। ভাবলাম এইবার বুঝি আমার মুখোমুখি হবে লোকটা, কিন্তু না। ঘোড়া থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ধড়মড় করে উঠে দাঁড়াল ও। আমার দিকে একবার তাকিয়েই পায়ে হেঁটে উঠতে শুরু করল তুষার ও বরফ ডিঙিয়ে। গা থেকে বর্মুখ খুলে ফেলে দিল যাতে চলতে সুবিধা হয়। এমনি সময়ে লাল হয়ে উঠল জাকার শিখর। উঠছি তো উঠছি, একসময় তুষার পেরিয়ে গরম পাথরে পৌঁছলাম আমরা।
আগ্নেয়গিরির গরমে চূড়ার বেশ কিছুটা অংশে বরফ জমতে পারে না কখনোই। এখনও আছড়ে পাছড়ে উঠে যাচ্ছে ডিগার্সিয়া, যেন কি একটা ঘোরের বসে। এমন সময় গুড় গুড় করে গম্ভীর একটা আওয়াজ করল জাকা। কেঁপে উঠল পাহাড়টা। আগ্নেয়গিরির মুখ দিয়ে ছিটকে ওপরে উঠল এক গাদা ছাই। কয়েক মুহূর্তের জন্য ডিগার্সিয়াকে দেখতে পেলাম না, কিন্তু ওর আতঙ্কিত চিৎকার ঠিকই শুনতে পেলাম। ধূসর ছাই সরে যেতে আবার দেখতে পেলাম ওকে, উঠে যাচ্ছে জ্বালামুখের দিকে। এবার নিশ্চয়ই রুখে দাঁড়াবে লোকটা, ভাবলাম, কিন্তু না। একেবারে কিনারায় গিয়ে দাঁড়াল ডিগার্সিয়া। ঝুঁকে দেখল ভেতরে কেমন টকবক করছে লাভা। আমি ভয় পেলাম এবার। এই বুঝি লাফিয়ে পড়ে আমার হাত ফসকে বেরিয়ে যায়। যদি এরকম কোনো চিন্তা মাথায় এসেও থাকে, ফুটন্ত লাভার ভয়ঙ্কর বলক দেখে শিউরে উঠে পিছিয়ে এলো ও কয়েক পা। তারপর আমি 10 কদমের মধ্যে চলে আসতেই বের করল তলোয়ার। পর মুহূর্তে পিছিয়ে গেল আবার। দেখার মতো হয়েছে ডিগার্সিয়ার চেহারাটা। মুখ তো নয়, যেন আতঙ্কের মুখোশ পরে আছে। 2 চোখ বিস্ফারিত, দাঁতের উপর থেকে সরে গেছে ঠোঁট, থরথর করে কাঁপছে 2 গাল। একটা লাভা খণ্ডের উপর বসলাম। স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছি ওর দিকে। ফাঁসির মঞ্চে দাঁড়ানো খুনির মতো লাগছে ওকে দেখতে। দেখছি ওর ভীতি, দেখছি হিংস্র এক নিষ্ঠুর লোকের পরিণতি। পথের শেষ, তাই না ডিগার্সিয়া? বললাম শান্ত গলায়। মেরে ফেলছ না কেন? কোকিয়ে উঠল ডিগার্সিয়া। কেন এইভাবে কষ্ট দিচ্ছ আমায়? শেষ করে দাও, চুকে যাক সব। অত তাড়া কিসের? তোমার কারণে জীবনের এতগুলো বছর নষ্ট হয়ে গেছে আমার। জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছি আমি, আর তুমি এতটুকু সহ্য করতে পারছ না? এই তো আমাদের শেষ দেখা। চিরবিদায়ের আগে আমার 2-1 প্রশ্নের উত্তর দিয়ে যাও না। কেন সারাটা জীবন এমন শত্রুতা করলে তুমি আমার আর আমার আপনজনদের সঙ্গে? নিশ্চয়ই নিছক নির্বুদ্ধি দেওয়া শয়তানি নয়, কিছু একটা কারণ তো থাকবে। শান্তভাবে কথা বলতে পারছি, কারণ এই মুহূর্তে আমি টমাস উইংফিল্ড নই, মানুষই নই। আমি কেবল একটা শক্তি, একটা যন্ত্র। বিন্দুমাত্র কষ্ট না পেয়ে আমার মরা ছেলের কথা ভাবতে পারছি আমি। ওকে মৃত মনে হচ্ছে না আর আমার। যদিও জানি কিছুক্ষণের মধ্যে মরতে হবে ওকে, ডিগার্সিয়ার প্রতিও কোনো ঘৃণা অনুভব করছি না। মনে হচ্ছে ও ব্যবহৃত হয়েছে কারো হাতের যন্ত্র হিসেবে। মুখ বন্ধ করবার চেষ্টা করল ডিগার্সিয়া, কিন্তু আপনা আপনি খুলে গেল সেটা আবার। শব্দের পর শব্দ হয়ে সত্যগুলো বেরিয়ে এলো ওর কালো অন্তর থেকে। তোমার মাকে আমি ভালোবাসতাম, সেই ছেলেবেলা থেকেই। দুনিয়ার একমাত্র ওকেই ভালোবেসেছি আমি, এখনো বাসি। কিন্তু ও আমাকে যেমন ঘৃণা করত তেমনি ভয় পেত, সে আমারই নিষ্ঠুরতার জন্য। তোমার বাবাকে দেখার সঙ্গে সঙ্গে ও তার প্রেমে পড়ল। হোলি অফিসের নির্যাতন আর নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালো তাকে। তারপর ইংল্যান্ডে পালিয়ে গেল তার সঙ্গে। প্রতিহিংসায় জ্বলে পুড়ে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। প্রায় 20 বছর পর ব্যবসার ছুতোয় সুযোগ পেলাম ইংল্যান্ডে যাওয়ার। খবর নিয়ে জানতে পারলাম ইয়ারমাথের কাছাকাছি কোথাও থাকে তোমার মা বাবা। তোমার মাকে দেখার খুব ইচ্ছে হল, সুযোগও হয়ে গেল। জঙ্গলের মধ্যে দেখা পেলাম ওর। দেখলাম তেমনি সুন্দর আছে তখনও। অনুভব করলাম তেমনই ভালোবাসি ওকে আমি তখনও। ওকে বললাম ওর সামনে মাত্র 2টো পথ খোলা, হয় আমার সঙ্গে পালিয়ে যাবে, নয়তো মৃত্যু। মরণই বেছে নিল তোমার মা। তবে পালাতে গিয়েও থমকে দাঁড়িয়ে বলল, শোনো হুয়ান, এইমাত্র আমি মনের পর্দায় একটা ছবি দেখলাম। আমাকে যেমন করে তাড়া করে খুন করছ, ঠিক তেমনিভাবে আমার রক্তের একজন তোমাকে তাড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে তুষার ঢাকা এক পাহাড়ের মাথায়, ফুটন্ত দোজখের মধ্যে। ঠিক এইরকম একটা জায়গায়। প্রশ্ন নয়, মন্তব্য করলাম। হ্যাঁ, ঠিক এইরকম একটা জায়গায়, বলল ও ফিসফিস করে। ঘাড় ফিরিয়ে চাইল জ্বালামুখের দিকে। তারপর
চুপ করে থাকার চেষ্টা করল ডি গার্সিয়া, কিন্তু পারল না। তারপরে সবই তো তোমার জানা। সেই থেকে পালাচ্ছি আমি, আর বারবার দেখা হয়ে যাচ্ছে তোমার সঙ্গে। সেই সেভিলে, তারপর সাগরে কৃতদাসের জাহাজে, টেনকটিটলানে পিরামিডের মাথায়, যুদ্ধক্ষেত্রে নকেট্রিস্টের লড়াইয়ে, কটেজের শিবিরে হাতে পেয়েও খুন করতে পারলাম না তোমাকে। তারপর কেটে গেল কতগুলো বছর, কত না জায়গায় ঘুরলাম, কিন্তু মৃত্যুভীতি আমাকে ছাড়ল কই? ডায়াজের সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের পাহাড়িদের শায়েস্তা করতে এসে দেখছি এখানেও তুমি। আমার ছেলেটাকে খুন করলে কেন? তোমার মায়ের রক্ত ছিল ওর গায়ে। ওকে ছেড়ে দিয়ে তোমাকে খুন করলেও কি শান্তি পেতাম? তখন ও লাগতো আমার পেছনে। ওকে খুন করে খুব স্বস্তি বোধ করেছিলাম, কিন্তু এখন দেখছি ও চোখ রাঙাচ্ছে আমাকে পরপার থেকে। হ্যাঁ, বললাম চিরকাল চোখ রাঙাবো আমরা তোমাকে, কারণ তুমি অন্যায় করেছ, জুলুম করে জয় করতে চেয়েছ নারীর হৃদয়, খুন করেছ অসহায় নারী ও শিশুকে। ব্যাস। চেয়ে দেখলাম সূর্য উঠে এসেছে অনেক দূর। অনেক কথা হল। তলোয়ার আছে তোমার কাছে, পারলে ব্যবহার করো ওটা। বলেই টান দিয়ে খাপ থেকে বের করলাম আমার তলোয়ার। লড়াই করে মরলে মৃত্যুটা সহজ হবে। পারব না। কাতর কণ্ঠে গুঙিয়ে উঠল ডি গার্সিয়া। মরণ এসে গেছে আমার। যেমন তোমার ইচ্ছা, বলে মাথার উপর তলোয়ার তুলে ধীর পায়ে এগোলাম ওর দিকে। পিছু হটতে শুরু করল ডি গার্সিয়া। আতঙ্কে নীল হয়ে গেছে চেহারা, দৃষ্টিতে মৃত্যুভীতি। জ্বালামুখের একেবারে কিনারে চলে এসেছি আমরা। আর চোখে দেখলাম ফুট ৩০ নিচে ফুটন্ত লাভা থেকে লালচে আভা বের হচ্ছে। মনে হচ্ছে জ্যান্ত কিছু নড়ছে ওখানে। একটু পরপরই দুর্গন্ধযুক্ত বিষাক্ত ভাব উঠে আসছে উপরে। তলোয়ার দিয়ে দেখালাম ওকে নরককুণ্ডটা। হেসে উঠলাম। ঘাড় ফিরিয়ে দেখল ডি গার্সিয়া। চেঁচিয়ে উঠল ভয়ে। চোখ মুখ বিকৃত করে কাঁদছে এখন। পৌরুষ বলতে আর কিছুই অবশিষ্ট নেই। হাঁটু মুড়ে বসে পড়ল। ক্ষমা চাইছে, প্রাণ ভিক্ষা চাইছে। পৃথিবীর নিষ্ঠুরতম লোক, যার শয়তানির কোনো সীমা পরিসীমা নেই, সে করুণা ভিক্ষা চাইছে, অনুশোচনার জন্য কিছুটা সময় চাইছে। আসলে যা মাথায় আসছে তাই বলছে এখন। উঠে দাঁড়াও, গর্জে উঠলাম। তলোয়ারটা মাথার উপর তুলে বললাম, আর দেরি করা যায় না। কিন্তু আবার নামাতে হলো আমার তলোয়ার। আতঙ্কে উন্মাদ হয়ে গেছে লোকটা। হাত বাড়িয়ে আমার পা ধরতে গেল। পিছিয়ে গেলাম এক পা। এবার লাফিয়ে উঠে দাঁড়াল। উন্মত্ত অবস্থায় সাহস ফিরে এসেছে ওর। তলোয়ার বের করে তুমুল লড়াই শুরু করে দিল, কিন্তু আমার সঙ্গে না। কাল্পনিক শত্রুদের সঙ্গে প্রাণপণে যুদ্ধ করছে সে। সাঁই সাঁই চালাচ্ছে তলোয়ার। মাঝপথে ঠেকিয়ে দিচ্ছে প্রতিপক্ষের আক্রমণ। হাঁক ছাড়ছে, লাফিয়ে সরে যাচ্ছে ডাইনে বাঁয়ে, সামনে পেছনে। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে প্রবল পরাক্রান্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পারছে না ডি গার্সিয়া। ক্রমে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে। জ্বালামুখের কিনারে দাঁড়িয়ে লড়তে গিয়ে বার 2 প্রচণ্ড আঘাত খেয়ে পড়ে যেতে গিয়েও সামলে নিল। তারপর হঠাৎ তীক্ষ্ণ চিৎকার দিয়ে উঠল, যেন এফোঁড় ওফোড় হয়ে গেছে ওর হৃৎপিণ্ডটা। 2 হাত 2 পাশে ছড়িয়ে দিয়েছে। প্রথমে পড়ল তলোয়ারটা, তারপর অদৃশ্য হয়ে গেল ডি গার্সিয়া আগ্নেয়গিরির গর্ভে। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার। আজ 14 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।